ফ্লোরিডার এক জলাশয় থেকে উঠে এসেছে এমন এক সত্য যা শুধু দুই তরুণ শিক্ষার্থীর মৃত্যুর রহস্যই ঘনীভূত করেনি, বরং নতুন করে প্রশ্ন তুলেছে। এই হত্যাকাণ্ড কি শুরু থেকে আমাদের চোখের সামনেই ছিল, অথচ আমরা ভুল মানুষটিকে একমাত্র খুনি ভেবে বসেছিলাম? তদন্তের একেবারে সাম্প্রতিক মোড়ে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী যা জানিয়েছে তা শুনে অনেকেই বলছেন যে এ কেবল একটি খুনের মামলা নয়, এটি পরিকল্পনা, আড়াল এবং কাছের মানুষকে ঘিরে থাকা বিপদের এক অন্ধকার উদাহরণ। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে তুলে ধরব কিভাবে নিখোঁজের সাধারণ একটি অভিযোগ খুব অল্প সময়ের মধ্যেই রূপ নেয় জোড়া হত্যার তদন্তে, কিভাবে একটি ডাস্টবিন থেকে পাওয়া কয়েকটি আলামত পুরো কেসের চেহারা পাল্টে দেয়, এবং কেন এখন তদন্তের কেন্দ্রে শুধু একজন অভিযুক্ত নন, বরং আছেন আরও একজন রহস্যময় ব্যক্তি যার পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। সবচেয়ে বড় কথা, কেন এই নীরবতা, আর সেই অজানা নামটি সামনে এলে কি বদলে যাবে পুরো গল্প? ঘটনার শুরুতে ফিরে গেলে দেখা যায় দুই বাংলাদেশি শিক্ষার্থী লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। তারা ছিলেন নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলার তরুণ মুখ। তাদের নিয়ে পরিবার, বন্ধু, স্বজন সবারই ছিল স্বপ্ন। তারা যুক্তরাষ্ট্রের পড়াশোনা করছিলেন, নিজেদের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন এবং পরিচিতদের ভাষায় ছিলেন প্রাণবন্ত, মেধাবী ও লক্ষ্যভিত্তিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেষবার তাদের দেখা যাওয়ার পর পরিস্থিতি দ্রুত অস্বাভাবিক হয়ে ওঠে। কেউ তখনও বুঝতে পারেনি এই অন্তর্ধান কেবল হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে অনেক কিছু ভয়ঙ্কর। পরের দিন অর্থাৎ 17 এপ্রিল তাদের বন্ধুরা বিষয়টি প্রশাসনের নজরে আনেন। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় নতুন অনুসন্ধান। সাধারণত এ ধরনের ক্ষেত্রে শুরুতে ধরা হয় হয়তো ব্যক্তিগত কারণে কোথাও গেছেন, হয়তো ফোন বন্ধ, হয়তো অন্য কোনো স্বাভাবিক ব্যাখ্যাও রয়েছে। কিন্তু এই মামলার তদন্তকারীদের নজর খুব দ্রুতই আসে কিছু অস্বাভাবিক দিকগুলো। তারা দেখতে পান নিখোঁজ হওয়ার সময় স্থান এবং সংশ্লিষ্ট কিছু ব্যক্তির আচরণের রয়েছে অমিল। এখানে প্রথমবারের মতো সামনে আসে লিমনের রুমমেট হিশাম আবু ঘর বেহর নাম। পুলিশের ভাষ্য অনুযায়ী তদন্তের শুরু থেকে হিশামকে ঘিরে সন্দেহ তৈরি হয়, কারণ তার বিরুদ্ধে এর আগেও অস্বস্তিকর আচরণ এবং অদ্ভুত মন্তব্যের অভিযোগ ছিল বলে জানা যায়। তবে শুধু সন্দেহ থাকলেই তো কাউকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানো যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর দরকার ছিল কঠিন আলামত, এমন কিছু যা অনুমানকে সরিয়ে সরাসরি অপরাধের দিকে ইঙ্গিত করবে। আর সেই মোড়ে আসে এমন এক জায়গা থেকে যা প্রথমে হয়তো খুব সাধারণ বলেই মনে হচ্ছিল, অ্যাপার্টমেন্টের কাছে একটি ডাস্টবিন। তদন্তকারীরা ওই ডাস্টবিন থেকে উদ্ধার করেছে রক্তমাখা কাপড় এবং আরও কিছু সামগ্রী, যেগুলো পরে মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই আলামত হাতে আসার পর তদন্তের গতি পাল্টে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তখন পরিষ্কার হয়ে ওঠে এটি আর নিখোঁজের সাধারণ তদন্ত নয়, বরং এখানে এমন কিছু ঘটেছে যা লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, দুই তরুণী কোথায়? তারা কি এখনো বেঁচে আছেন, নাকি তদন্তকারীরা ছুটছেন আরো ভয়ঙ্কর বাস্তবতার দিকে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আসে কয়েকদিন পর। 26 ফ্লোরিডার ইন্টারস্টেট 275 ও 4th স্ট্রিট নর্থ এলাকার এক জলাশয়ে বড় ধরনের তল্লাশির অভিযান চালায় পুলিশ। বহু ঘন্টার সেই অভিযানের পর পানির নিচ থেকে উদ্ধার করা হয় মানুষের দেহাবশেষ। এরপর শুরু হয় ফরেনসিক পরীক্ষা, ডিএনএ পরীক্ষা এবং অপেক্ষা কেবল তদন্তকারীদের নয়, দুই পরিবার, বন্ধু বান্ধবের, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির। অবশেষে এক আবেগঘন সংবাদ সম্মেলনে হিলসবরো কাউন্টি শেরিফ চ্যাড ক্রনিস্টার নিশ্চিত করেন ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে উদ্ধার হওয়া দেহাবশেষ নাহিদা সুলতানা বৃষ্টির। শেরিফের বক্তব্য ছিল শোক, ক্ষোভ এবং একই সঙ্গে প্রতিশ্রুতি। তিনি বলেন, লিমন ও বৃষ্টি কেবল মেধাবী শিক্ষার্থী ছিলেন না, তারা ছিলেন উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী দুই তরুণ প্রাণ। এই বক্তব্য শুধু আনুষ্ঠানিক মন্তব্য ছিল না, বরং এটি ইঙ্গিত করছিল যে তদন্তকারীও বুঝতে পারছেন এই মামলা এখন আর শুধু একটি স্থানীয় ক্রাইম স্টোরি নয়, কারণ এতে জড়িত রয়েছে বিদেশি পড়তে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা, ব্যক্তিগত সম্পর্কের অন্তর্নিহিত ঝুঁকি এবং সবচেয়ে ভয়াবহভাবে বিশ্বাসের বৃত্তের ভেতরেই লুকিয়ে থাকা সম্ভাব্য হুমকি। এ পর্যায় পর্যন্ত অনেকে ভেবেছিলেন হয়তো ঘটনা পরিষ্কার, একজন সন্দেহভাজন রয়েছে, আলামত রয়েছে, দেহাবশেষ মিলেছে, অর্থাৎ তদন্ত এখন মূলত বিচারিক ধাপে যাবে। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় মোড়। সংবাদ সম্মেলনে শেরিফ যে বক্তব্য দেন তা পুরো আমেরিকা জুড়ে আলোড়ন তোলে। তিনি স্পষ্ট করে জানান, তদন্তকারীদের বিশ্বাস হিশাম একা কাজ করেনি, এই মামলায় সরাসরি জড়িত আরও একজন ব্যক্তি রয়েছে, অর্থাৎ শুরুতে যাকে একক অপরাধী হিসেবে দেখা হচ্ছিল, তার পেছনে বা পাশে হয়তো ছিল আরও একটি সক্রিয় হাত। এই ঘোষণার পর স্বাভাবিকভাবে নতুন প্রশ্ন জন্মে, সেই দ্বিতীয় ব্যক্তিকে
তার ভূমিকা কি ছিল? সে কি হত্যার পরিকল্পনাকারী নাকি সহায়তাকারী? সে কি ঘটনাস্থলে উপস্থিত ছিল নাকি হত্যার পর প্রমাণ লুকোনো, দেহ সরানো কিংবা আলামত গায়েব করার কাজেই যুক্ত ছিল? পুলিশ এখানে সবচেয়ে সংযত অবস্থান নিয়েছে। তদন্তের স্বার্থে তারা এখনও ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী সেই ব্যক্তিটিও নাকি হিসামের রুমমেট। যদি সেটি সত্য হয় তাহলে ব্যক্তিটি আরও উদ্বেগজনক, কারণ সেক্ষেত্রে বোঝা যায় এই নীল নকশার কোনো বাইরে অজানা অপরাধ চক্রের নয়, বরং ভুক্তভোগীদের খুব কাছের, খুব পরিচিত পরিবেশের ভেতর থেকেই তৈরি হয়েছে। পুলিশ কেন নাম প্রকাশ করছে না এ প্রশ্ন এখনও গুরুত্বপূর্ণ। সাধারণত এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী নাম গোপন রেখে কয়েকটি কারণে। হয়তো তারা মনে করছে প্রকাশ করলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়তো তারা নজরদারি চালাচ্ছে, হয়তো আরও শক্ত প্রমাণ সংগ্রহ করছে, অথবা এমনও হতে পারে ওই ব্যক্তি এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার না হওয়ায় আইনি সীমাবদ্ধতা রয়েছে। তবে এটি পরিষ্কার বিষয়, তদন্তকারী যা বলছে তাতে ওই মামলাকে আর এক ব্যক্তির একক ক্রোধ বা আকস্মিক সহিংসতার ঘটনা বলে দেখানো হচ্ছে না, বরং এটিকে এখন সম্ভাব্য যৌথ পরিকল্পনার দিকে ইঙ্গিত করছে। আর এখানেই সামনে আসে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্ন, কেন হত্যা করা হবে দুই শিক্ষার্থীকে যারা নিজেদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি আনুষ্ঠানিকভাবে আদালত প্রতিষ্ঠিত হয়নি। তবে বিভিন্ন সূত্র যে দাবি করছে বা সামনে আসছে তাতে আলোচনায় এসেছে একটি শীতল করা বক্তব্য। অভিযুক্ত নাকি বলেছে যে সে তাদের সুখ সহ্য করতে পারত না। সেই কথাটি যদি সত্যি হয়, তদন্তের অংশ হয়ে থাকে, তাহলে তা শুধু এই মামলার নয়, মানুষের মনস্তত্ত্বেরও এক ভয়াবহ দিক খুলে যাবে। কারণ এতে বোঝা যায় কখনো কখনো প্রকাশ্যে শত্রুতা, অর্থনৈতিক বিরোধ বা দৃশ্যমান সংঘাত না থাকলেও ভেতরে ভেতরে জন্ম নিতে পারে গভীর হিংসা, ক্ষোভ এবং বিপজ্জনক বিদ্বেষ। তবে এখানে সতর্ক থাকা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ব্যাখ্যা ঘুরছে তার সবকিছু এখনও প্রমাণিত নয়। আদালতের প্রক্রিয়া বাকি এবং আনুষ্ঠানিক নথি প্রকাশ না হওয়া পর্যন্ত অনেক দাবি যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কিন্তু তবুও এই মামলা আমাদের সামনে একটি সত্যকে আবার স্পষ্ট করে তুলে ধরেছে। কখনো কখনো বিপদ আসে সেই বৃত্ত থেকেই যাদের আমরা চেনা বলে ধরে নেই। আজকের অবস্থায় কিছু প্রশ্নের উত্তর মিলেছে, কিন্তু আরও বড় কিছু প্রশ্ন এখনও খোলা। বৃষ্টির দেহাবশেষ শনাক্ত হয়েছে, একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে, দ্বিতীয় ব্যক্তির অস্তিত্বের কথা পুলিশ বলেছে। কিন্তু কেন, কিভাবে, কতটা পরিকল্পিতভাবে এবং ঠিক কারা মিলে এই নির্মম পরিণতি ডেকে এনেছে, সেই পূর্ণ সত্য এখনও সামনে আসেনি। আর সেই সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই মামলা শেষ নয়, বরং বলা যায় এখনই শুরু হয়েছে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এই তদন্তের পরবর্তী প্রতিটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব, কারণ প্রতিটি গল্প শুধু একটি অপরাধের নয়, একটি ন্যায় বিচারের, নিরাপত্তার এবং বিশ্বাস ভঙ্গের এক কঠিন বাস্তবতার গল্প।